পঁয়ষট্টি পর্বে মা এসে গেছে আপনাদের সাথে গল্প বলতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে মার পাশে আছেন আমি খুব আপ্লুত। গোপাল ঘোষবাবু এসেছেন, কৃষ্ণা দত্তবাবু এসেছেন, কৃষ্ণা দত্ত এসেছেন। গুড ইভিনিং দিদি, গুড ইভিনিং। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের মা ৬৫ পর্বের গল্পে মা এসেছে বীরবলের গল্প নিয়ে। হ্যাঁ, যেটা আমি কালকে লিখছিলাম যে মার খুব ইচ্ছা মা ১০০ পর্ব অবধি লাইভ করে আপনাদের গল্প শোনাবে। তাই আমি কাল বইমেলা থেকে অনেকগুলি বই কিনে এনেছি মার জন্যে। আপনারা এইভাবে মার পাশে থাকুন, মা আপনাদের গল্পগুলো শোনায় এবং উৎসাহী হবে। আপনারা সেটাই করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এখন মা শুরু করছে বীরবলের গল্প। আকবরবাস। মোল্লার দাড়ি ছাগলের মতো, এই গল্প মা আজ বলবে। শুরু করো মা। অনেক সময় একদিন মসজিদে এক নবীন মোল্লা নিযুক্ত করা হয়েছিল। নতুন মোল্লার দাড়ি ছিল লম্বা। গল্প শুরু। না, একজন নতুন মোল্লা এসে বলল যে আমি সভা করবে, এই বক্তৃতা দেবে, এইসব করবে, ঠাকুরের তাদের আল্লাহর করবে। তা একবার বললো যে হোক, থাক, করবে, ভালোই হবে, তো কর বলে সে থাকলো। তার দাড়িটা ঠিক ছাগলের মতো। সে আছে প্রত্যেক দিন সভা করে। একটা লোক যাওয়ার সময় কেঁদে চলে যায়। একদিন নতুন মোল্লা বলছে যে সত্যিকারের যদি ভক্তি থাকে তো ওই লোকটার আছে। প্রত্যেক দিন চোখে তার জল ঝরে, সে যায়, তাহলে এই লোকটারই আছে। তখন বলছে, মোল্লা জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো, তোমার ভক্তিকে আমি ধন্যবাদ দিই, সত্যি তোমার ভক্তি আছে। তখন আর বলছে দুজনে যে কই আমাদের তো কই হৃদয় কাঁদেনি, তোমার এরকম প্রত্যেক দিন হৃদয় কাঁদে, আমাদের তো কোনোদিন কই হৃদয় কাঁদেনি। তখন বলছে দেখো, আমি ওই সবার জন্যে কাঁদিনি। না না, আমি এই সাহেব মশাইয়ের দাড়ির মতো আমার একটা ছাগল আছে, এইরকম ঠিক জানো, এইরকম দাড়ি, কিন্তু এইরকম কথা বললে দাড়ি এরকম লড়তো, ওইটা আমি ভুলতেই পারছি না। কোনো রকম করে এইখানে আসি, ওইটা ভুলতে পারি না। ওই যখন কথা বলে, যখন দাড়ি লড়ে, তখনই আমার মন কাঁদে, ছাগলের জন্য মন কাঁদলো। তখন আর কি করব, কাঁদতে কাঁদতে যাই। আমি কিন্তু এই বক্তৃতার জন্যে কিন্তু আর কাঁদিনি, আমি কাঁদি আমার ছাগলের জন্যে। মোল্লার দাড়ি ছাগলের মতো, প্রথম গল্প। এরপরে মা আসছে দ্বিতীয় গল্পে, বৃষ্টি রোগ। বৃষ্টি রোগ তো একবারে বাচ্চা একদিন মৃগয়া গিয়ে এক বনে প্রবেশ করে দেখলেন একটি বালক সেখানে। না, বাচ্চা এক মনে তো বনে যাচ্ছে, একটা ছেলে কাঠ গুঁড়োচ্ছে, সে তার এক মনে কাঠ গুঁড়িয়ে যাচ্ছে। এখন যাওয়ার পর এ বলছে, বাদশা বলছে যে তোমার নাম কি? না, আমার নাম যাই হোক, তা আপনি কি বলতে চান? না,
ও চিনেছে, কিন্তু ছেলেটা কিন্তু বাচ্চাকে চিনেছে, চিনে বলছে যে দেখো আমি তোমার গর্দা নিতে পারি। তখন বাদশা বলছে তুমি কে? না, দিল্লিতে বণিকের ঘরে আমার ঘর। না, আমি কে জানো তো? আমিও বাদশা, আমিও তোমার গর্দান নিতে পারি। তখন এই কথা বলার পর ছেলে বুঝতে পেরে গেছে যে বাদশা, এটা বলাটা ভুল হয়ে গেছে। সে তখন কি করবে, বলছে বাদশা কি বলবো, জাহাপনা গো, ওই মাসে 4 দিন আমার একটা বিশ্রী অসুখ আছে, সে 4 দিন মাসের মধ্যে হবে, এইটা আমার এখন 1 দিন, প্রথম দিন আরম্ভ। ওই জন্য যা তা কথা আমি বলে ফেলি, এইরকমই চলছে কদিন, যা তা কথা বলে ফেলি। কি করবো জাহাপনা, আমার কোনো দোষ নাই, দোষ ধরবেন না, আমার এই রোগ, বিশ্রী রোগ। তখন জাহাপনা বুঝতে পেরে গেছে যে ছেলেটা এই যে উপস্থিত বুদ্ধি করেছে, এইটা জাহাপনা খুব খুব ভালো হয়েছে। এই জন্য বলছে যে দেখো তোমার সঙ্গে আবার দেখা হবে, তাড়াতাড়ি তোমার সঙ্গে আবার দেখা হবে। আচ্ছা, পপি এসছে, তোমাদের পপি। জেঠমা, তোমাকে অনেকদিন পরে দেখলাম। পপি এসছে, পপি কথা বলছে। একটু বলে রাখি, পপি হচ্ছে আমার মেজো ঠাকুরদার ছোট ছেলে, ছোটো কাকা, মেজো ঠাকুরদার ঘরের ছোটো কাকার মেয়ে, বড় মেয়ে। ও গান নিয়ে পড়াশুনো করেছে, ক্লাসিক নিয়ে, আর লোকসঙ্গীত নিয়েছে, পড়াশুনো করেছে। ও একটা কালকেরে ও গোল্ড মেডেল, ফার্স্ট ক্লাস গোল্ড মেডেলিস্ট পেয়েছে লোকসঙ্গীতের উপরে। আমি একটি ফটো দিয়েছি। আমরা খুব খুশি হয়েছি মা, তুই খুব ভালো থাক, সুস্থ থাক, এইভাবে এগিয়ে চল, আমাদের বংশের মুখ উজ্জ্বল কর, তোর জীবন উজ্জ্বল হোক। আমরা খুব খুশি হয়েছি। এরপরের গল্পে আমরা আসি। বাড়িতে একবার হাত দিয়ে দেখবো, হ্যাঁ, দাড়িতে একবার হাত দিয়ে দেখবো। একজন অন্ধ গায়ক এসছে, তা এখন সে গান গাইছে। তা বাচ্চার কাছে গান গাইছে, অনেক কিছু পাওয়ার আশায় তো বেশি গান গাইছে। যখন জাহাপনার কাছে বেশি গান গাইছে, বেশি গান গিয়ে বলছে জাহাপনা, না তোমার গান খুব সুন্দর হয়েছে, গান খুব ভালো হয়েছে, তবে না তবে কি জাহাপনা, কিছু দেবেন না? তখন বলছে আমার একটা ব্যাপার আছে জানো, তুমি যতক্ষণ না গান করছিলে ততক্ষণ আমি দাড়িতে হাত বুলাচ্ছিলাম, আমার হাতে যে কটা চুল উঠবে সেই কটা আমি পুরস্কার দেবো। তো আমি এতক্ষণ ধরে হাত বুলালাম, একটাও চুল উঠেনি, কী করবো, তোমাকে আর দেবো কি, আর দেওয়ার মতো না। তখন বলে যে আচ্ছা আমাকে একবার হুকুম দেন দেখি, একবার দাড়িতে হাত বুলাই। তখন বলছে অত বড় আস্পর্ধা, আমার দাড়িতে তুমি হাত বুলাবে? দিয়ে তাকে ঘরে দাওয়া থেকে রেগিয়ে তুলে দিল, দিয়ে বলল যে আর এ মুখো কোনো দিন আসবি না, এ মুখো আর কোনো দিন আসবি না। এইরকম ছোট ছোট গল্প মা আপনাদের বলে আনন্দ পায় আর নিজে খুব খুশি থাকে। তাই আমি সেদিন বাগানের ভিডিওতে দেখাচ্ছিলাম, মা কি সুন্দর সকালে উঠে বই নিয়ে পড়তে বসে যায় ছাত্রছাত্রীর মতো। অসাধারণ সব গল্প আমাদের বলে। এবার হচ্ছে যে দৌলত মিয়ার সার্থক নাম। দৌলত মিয়া, হ্যাঁ। একদিন বাদশা বসতে বসতে বলল একজন ভালো গায়ক নিয়ে আসো না, গান গাইলে মনটা একটু ভালো হবে, ভালো গায়ক দেখে একজন নিয়ে এসো তো। তাহলে ও গিয়ে, সে ওরকম অন্ধ, হ্যাঁ সে অন্ধ, সে কি করবে, কিন্তু সে একখানা গান করলো, বাদশার মন একেবারে ঠান্ডা হয়ে গেল।
সত্যি একখানা গান গাইলো। তো কিন্তু বাদশা রাগেনি। বাদশা রাগেনি, গান শুনে খুব সন্তুষ্ট হয়ে তাকে পুরস্কার দিল। আরও বলল যে তুই মাঝে মাঝে এসে আমাকে গান শুনিয়ে দিয়ে যাবে, মাঝে মাঝে এসে আমাকে গান শুনিয়ে দিয়ে যাবে। খুবই আনন্দ হলো বাচ্চা। বাচ্চাটার নাম জিজ্ঞেস করলো, সে যে বললো না ভাগ্য। আমার নাম দৌলত, মানে ভাগ্য, হ্যাঁ। রাস্তায় থাকি। বাচ্চা বিজ্ঞ সুলভ গাম্ভীর্য সহ বললেন, তোমার নাম কি? সবই ঠিক রাখা হয়েছে, ভাগ্য অন্ধই বটে। একটু অন্ধ ছিল। এই কথা শুনে অন্ধ গায়ক সবিনয়ে বললেন, আপনি যথার্থই বলেছেন জাহাপনা। ভাগ্য যদি অন্ধই না হবে তাহলে সে কি কখনো আপনার গৃহে প্রবেশ করতে পারবো? গল্পটির মধ্যে অনেক অনেক রকমের অন্তর্নিহিত মানে আছে। একথা শুনে বাচ্চা কিন্তু রাগ করলেন না, বরং সন্তুষ্ট হয়ে রাগকে প্রচুর পুরস্কার দিলেন এবং এত বললেন যে মাঝে মাঝে সে এসে যেন তিনি তাকে গান শুনিয়ে যায়। হ্যাঁ, আবার যে এসেছে, মৌসুমী বোন এসেছে, বলছে মা প্রণাম, শুভ ক্রিসমাস। অসিত দাসবাবু বলছেন বড়দিনের শুভেচ্ছা, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আজকে ২ ডিসেম্বর, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্রিসমাস শুভেচ্ছা, বড়দিনের শুভেচ্ছা। এখন যারা দেখছেন, পরে যারা দেখবেন, মৌসুমী বোন এখনো আছে মা, ও শুনছে তোমার গল্প। এরপরের গল্পে যাই, মিথ্যাবাদীকে কাজীর পথ। একজন লোক, বাদশা জানে সে সত্যবাদী, তবু বাদশা বলছেন তাকে, সুচরিতা এসেছেন, তাকে কাজীর পদে বসাবে। কিন্তু সে কাজীর পদে কিছুতেই বসবে না। সে এখন বলছে, ডেকে পাঠালো। ডেকে পাঠাতে তিনি কিছুতেই স্বীকার করলেন না যে আমি কাজীর পদে বসবো না। তারপরে ডেকে পাঠিয়ে ও তো চলে গেল, ওর মত নাই। তারপরে আবার বাদশা বলল যে তুমি সৎ বলে তো তোমাকে বসাবো বলছি, তুমি ভালো বলে তো তোমাকে বসাবো বলছি না, আমি বসবো না বলছি। আমি বলছি আমি খারাপ, আমি বসবো না, এ বলছে। তাহলে কাজীর পদে আমি বসবো না। কাজীর পদে যে বসে কোনোদিন একটা সত্য কথা সে বলেনি, সে মিথ্যা ছাড়া সত্যির পথ তার নেই। সেই জন্য সে বলছে না, আমি তো সেই জন্য বলছি যে সত্য আমি জানি যে তুমি সত্যবান, কিন্তু কি করব, আমার তোমাকে বসানোর ইচ্ছা আছে। তখন বলো না, আমি বলছি না, তুমি বলছো হ্যাঁ। এইবার তোমার আমি মিথ্যা বলতে পারবো না, তা তুমি এবার বলো দেখি বিচার করে আমাকে কি বসাবে, তুমি এইবার বিচার করে বলো। ওটা বলছে আমি কাজীতে বসবো না, তুমি বলছো যে হ্যাঁ বসবে। একবার তখন বলছেন, ঠিকই বলেছো, কাজীর পদে যারা বসে তারা সত্যবাদী হতে পারে না, হতে পারে না, সবসময় মিথ্যে কথাই বলে। কাজীর পদটা এমনই মানে মিথ্যাবাদী। বড়দিনের শুভেচ্ছা নিবেদন মাসিমা। হ্যাঁ মৌসুমী বোন, তুমি দেখছো মার গল্প, তোমরা মার পাশে আছো বলেই তো মা এত গল্প বলতে উৎসাহ পায়, আমারও এত ভালো লাগে তোমাদেরকে। এবারে হচ্ছে গিয়ে বীরবলের উপদেশ। বীরবলের উপদেশ। বীরবলকে তাড়িয়ে দিলেন তো বাদশা, ওইটা তাড়িয়ে দিলেন। হ্যাঁ, বীরবলকে তাড়িয়ে দিলেন। বীরবল বলে আমি বহুদূর চলে যাব। গিয়ে যাচ্ছে, রাস্তায় খিদে লাগলো। তখন একজনের বাড়ি উঠলো, উঠে বলল যে আমি একটু অতিথি, খিদে লেগেছে। তা তোমাকে দেখে সে বলছে তুমি তো খুব ভালো লোক মনে হচ্ছে, হাসি খুশি বেশ, বা তোমার বিদ্যাও আছে দেখা যাচ্ছে, তুমি তো খুব ভালো লোক। তা যাই হোক, তুমি কোত্থেকে এলে, কোথায় যাবে? না আমি চাকরি খুঁজছি। না চাকরি তুমি ওদিক সেদিক যাবে কেন, চাকরি আমাদের বাড়ি করো না। না তোমার ছেলে কজন? না 3 জন। তুমি যদি ছেলেগুলোকে দেখো তাহলে আমি ব্যবসা করতে পারি ভালোভাবে, তাহলে তুমি ছেলেগুলোকে দেখবে। মাইনা কত? না মাইনা হচ্ছে 2 টাকা।
আমি সবাইকে দিই 2 টাকা করে। তা আপনি যদি দেখেন তাহলে আর 1 টাকা বাড়িয়ে দেওয়া যাবে, তাহলে আপনি থাকবেন, আর 1 টাকা বাড়িয়ে দেবো, ঘর তো দেবোই, খাদ্য তো দেবোই, এইসব তো আছে। ওই কথাটা বললে ঘরের লোক বলল যে আমি বাড়িয়ে দেবো, তুমি আমার 3টে ছেলেকে দেখো, দিলে আর কোনো আমার চিন্তা থাকবে না, আমার ব্যবসা। ওর বাবা বুঝেছিল যে এই এই ভদ্রলোক বুদ্ধিমান এবং সুপণ্ডিত, তাই ছেলের জন্য মাস্টার হিসেবে নেবেন। অনেক উপায় ভাগ্য আছে ওদের। এবার একবার বললেন, দুর্বল তোমার কতদিন হলো বিবাহ হয়েছে? এইবার বার হলো একজন বারঙ্গনা চাবি ছড়া নিয়ে যাচ্ছে বাতাসে, তার চাবি ছড়া বাজছে ঝঁঝঁ করে পিঠে। তখন বীরবল বলছে, গো, যে ঘরের চাবি তোমার পিঠে, ওই ঘরটা ভাড়া কত নিবে? তখন সে বলছে, এই ঘরটার ভাড়া 10 মাস 10 দিন তো বাবা তুমি আছো বা সবাই থাকে, তুমি যাই ভাড়া দেবে তাই নেব, আর বেশি কোথায় পাবো? 10 মাস 10 দিনের বেশি তো আর নয়, ওই ভাড়া 10 মাস 10 দিন। আসলে এই গল্পগুলোর মধ্যে এতদিন মা যে গল্পগুলো বলেছে, সেই গল্পগুলোর মধ্যে একটু হাস্যরস ছিল। এখন এই গল্পগুলো এইবারের গল্পগুলো আমি দেখছি একটু গম্ভীর প্রকৃতির, নিহিত মানে রয়েছে। আসলে ঘর বলতে এখানে বলছে মায়ের জঠর ঘর, যেখানে 10 মাস 10 দিন একটা সন্তান মানুষ হয়, সে ঘরে কি কোনোদিন ভাড়া দেওয়া যায়? এটা উল্টেই আর কি সেই বীরাঙ্গনা আর কি জব্দ করার জন্য কথাটা বলেছে, 10 মাস 10 দিন ভাড়া দিতে হবে। এই ভাড়ার অর্থে এখানে কিন্তু অন্তর্নিহিত মানে বোঝাচ্ছে। এবারে ঘর ভাড়া কত দিতে হবে? আচ্ছা, হয়ে গেল। এবার ওর মার গোলাম, ওর মার গোলাম এক দরিদ্র ব্যক্তি অনেক কষ্ট করে তার ছেলেটিকে লেখাপড়া শিখিয়ে চোর নাকি? না, ছেলেটি শিক্ষিত হয়ে সরকারি একটি বড় পদে নিযুক্ত হয় এবং সমাজে গণ্যমান্য হয়ে ওঠে। ও মার মার ইয়ে বলছি, বাবাকে বলবে তোমার নাম ধরে যাচ্ছে, গোলাম বলবে। গরিবকে পড়িয়েছিলে, হ্যাঁ, বাবা মা অনেক কষ্ট করে এই গল্পটি খুব বাস্তব গল্প। ছেলেকে পড়ালো, ছেলে বিজ্ঞ হয়ে ভালোভাবে উচ্চতে উঠে এইভাবে করছে। তার মা বললো, একটু ছেলেটার সঙ্গে দেখা করে এসো না। তা গেল, বাবা গেল, দেখে না উচ্চ বাচ্চা লোক 10 জন বসে সব গল্প সল্প হচ্ছে, পোশাক আশাক সেই রকম। তার বাবা খুব সহজে ঢুকে গেছে ঘরের মধ্যে, দিয়ে তার ছেলের নাম ধরে ডাকছে। তখন সেই লোকের মধ্যে একজন বলছে, এ বাবা, আপনার নাম ধরে ডাকছে, কি ব্যাপার, কে? তখন ও এখন পোশাক আশাক বাপের দেখে ও এখন বলে ফেলেছে যে আমার চাকর, গোলাম। হ্যাঁ, সেই চাকর আর কি। ও মার গোলাম। ও তখন বলছে না, বাবা তখন দিচ্ছে। ও যখন বললো যে আমার গোলাম, তখন বলছে না, একটু উল্টে ওর মার গোলাম আমি, ওর ছেলেটার সব বন্ধু, ওর মার কাছে থাকি। ছেলেটা বন্ধু বান্ধবের সাথে বসেছে, তখন তার বাবা ঘরে ঢুকে বলছে যে ওর নাম ধরে ডেকেছে, তখন ছেলেটা তার বন্ধুদেরকে বলছে যে এরকম পোশাকে বাবার পরিচয় দিতে চায়নি, খুব বাস্তবধর্মী গল্প। তখন বলছে যে আমার গোলাম। বলছে, কে তোমাকে নাম ধরে ডাকছে? বন্ধুরা যখন বললো এ আমার গোলাম। তখন তার বাবা বুঝতে পেরেছিল যে ছেলে তার পিতৃ পরিচয়কে অস্বীকার করছে। তখন সে বলল, না, তুমি একটু ভুল বলেছো বাবু, আমি তোমার গোলাম নই, আমি তোমার মায়ের গোলাম। একটু বুঝিয়ে না বলে এটা বাস্তবধর্মী গল্প, না বলে এটা বুঝতে পারবে। ঠিক আছে, এবার চুরি করার উপায়। ও, চুরি করার উপায়। একটা চোর এখন একজন এসে কী করেছে না, ঘোড়াশালে ঢুকেছে। ঘোড়াশালে ঢুকে একটা ঘোড়া সে নেবে, সে ঘোড়ার যে কাজ করে যে সে ধরে ফেলেছে, ধরে ফেলে তাকে বেশ করে পাকিয়ে দড়িতে বেঁধেছে।
বেঁধে রেখেছে। ভোরবেলা হতে যাহা তো বাচ্চা উঠেছে তাদের সামনে দাঁড় করে দিয়েছে, বলে এই দেখুন। এবার তাকে খুলেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে বাচ্চা, তুমি কবে থেকে চুরি করো? না জাহাপনা, আমি অনেক দিন থেকে চুরি করি। সব জিনিস চুরি করো না, ঘোড়া চুরি করো? না না, সব জিনিস, চোরের কাছে কি কিছু ফাঁক থাকে গো? চোরের কাছে ফাঁক থাকে নি। তখন বলছে দেখো, তুমি চুরি ছাড়লে তো তোমাকে আমি কোথাও দেবো না, তোমাকে ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, তা আমি সত্যি কথাই বলবো, আমি মিথ্যা কথা বলবো না, সত্যি কথা বলবো। আমি 75টি ঘোড়া চুরি করেছি। হ্যাঁ, 75টি ঘোড়া চুরি করেছি। এখন কখনো তুমি ধরা পড়েছো? বলেন না, ওই আপনাদের বাড়িতে ধরা পড়েছি, এই প্রথমবার। আমি কোনোদিন ধরা পড়িনি। তখন বলছে যে আচ্ছা, সব সত্যি কথা তুমি বললে না? হ্যাঁ। তখন বলছে যে সব যখন সত্যি কথা বললে, তাহলে তুমি এবার তুমি মিথ্যা কথা তো যখন বললে না, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তখন বলছে ও বাবা, তুমি আবার প্রতিজ্ঞা করো। এত কথা আমার উপরে আসবে কেন? প্রতিজ্ঞা আসবে কেন? ছেড়ে দেওয়ার কথা আসবে না? তুমি তো প্রথমে বলেছো যে আমাকে ছেড়ে দেবে সত্যি কথা বললে, এর হাতে দেবে না। তো ভালো কথা, তো এখন আবার এইটা আসছে কেন? ওটা কি তোমার বলা কি ঠিক হয়েছে? যাবো না, ওটা তোমার বলা ঠিক হয়নি। তখন বলছে ও কেন প্রতিজ্ঞা করতে তোমার আপত্তিটা কি? তখন বলছে যে না, হ্যাঁ তুমি তো ছোট হয়ে গেলে, আমার কি, তুমি তো ছোট হয়ে গেলে। তুমি আগে এক কথা বললে, তুমি এখন এক কথা বলছো, কীরকম হয়? তখন বলছে জাহাপনা, বলছে আর একটা খুব ইচ্ছা হচ্ছে। কী ইচ্ছা? তুমি ঘোড়াটা চুরি করো কেমন, ওইটা দেখতে, এইটা আমার দেখতে খুব ইচ্ছা করেছে। না, জাহাপনারা যখন ইচ্ছা করেছে তা আমি দেখাবো। সব তো সত্যি কথাই বলছি। গোয়ালে ঢুকে গেল, সেই ঘোড়া গোয়ালে ঢুকে গেল। ঢুকে গিয়ে ভালো ঘোড়াটা বেছে নিল, বেছে নিয়ে খুলে তারপর বসলো ভালো করে। বসে পেটে একটা গুঁতা দিয়ে দিল। গুঁতা দিয়ে দিতে দিল ছুট ঘোড়া। তখন বলছে যাবো না, আবার দেখা হবে, আসি বলে দিব্যি ঘোড়া ছুটে গেল। সারাদিন জাহাপনা লোক পাঠিয়ে পাঠিয়ে কোনো জায়গাটা দেখাই পেল না, খুঁজেই পেল না। হ্যাঁ, হো 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 হো। এরপরে হচ্ছে ঘোড়া চোরের গল্প আমরা শুনলাম। পারমিতা এসছে, বলছে খুব ভালো লাগছে। ওই যে মিতা হ্যাঁ, মিতা এসেছে। কৃষ্ণা চক্রবর্তী, কৃষ্ণা চ্যাটার্জি এসেছেন। মৌসুমী সাহাবন তো আছেনই এখনো। ঠিক আছে, এরপরে গল্পে যাই, জামাতার বুদ্ধি। এখন বের পড়ে জামাই তার মেয়েকে দিয়েছে, সে জামাই হচ্ছে আস্ত বোকা। না, মেয়েটা শিক্ষিত, মেয়েটা কিন্তু ভালো, শিক্ষিত বা কর্মী সব দিকে, কিন্তু জামাই হচ্ছে একটা আস্ত বোকা। সে এখন বলছে হ্যাঁ গো, কোনো লোকজন দেখতে পাচ্ছি না আমার ঘরে কাজ করার লোক, তা তুমি এখন আগে 2 আনা তেল এনে দাও না, তরকারি বসাবো, তেল নেই। তখন সে আবার মেয়েকে ভালোবাসে, বাটি নিয়ে চলে গেল। বাটি নিয়ে চলে গিয়ে তেল আনতে গেল। তেল আনতে গিয়ে দোকানদারকে বলেছে তেল দাও, 2 আনা তেল দাও। ও এখন বাটিতে তেল ঢেলেছে, বাটি ভর্তি হয়ে গেছে। বাটি যখন ভর্তি হয়ে গেছে, এ কী গো, বাটিতে তো ধরলো না, আর কিসে দেবো? না কেন, আর একটা যে খোঁদড় আছে উল্টে দাও, পদের দিকে একটা খোঁদড় আছে, তাতে ঢেলে দেবে। তখন বলছে, দোকানদার বলছে বাবা এ তো এক বোকা, এ বাবা আমি বাবা ঢেলে দিয়ে সে বাটিটা তো তেল পড়ে গেল, বাকি সে পিছন দিকটা একটুখানি থাকলো, সে তার দিয়ে পয়সার আগে গনে নিয়েছে, গনে নিয়ে বাবা তা যা পারে করুক গে বলে সে তো চলে গেল। ও গেল ঘরে, আরে কই তেল কই,
এই দোয়ানার তেল কি এইটুকু নাকি? না, দোয়ানার তেল এইটুকু দিল তো। কেন, আর একটা গর্ত আছে তুমি দেখো, ও বাটির আর একটা গর্ত আছে তুমি দেখো। তখনই তার স্ত্রী বলছে, হায় কপাল, কপালে হাত দিয়ে বলছে, হায় কপাল আমার, দোয়ানা তেল একটা তরকারিও হবে না। এমনি বলবে না, চার বন্ধু তো বলবে। চার বন্ধু পড়েছো? কিটা? চার বন্ধু, চার বন্ধু গল্পটি পড়েছো? ও হো হো হো, পড়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে বলো। আমি এটা পড়িনি কিন্তু, বলো। চার বন্ধু ঘুরে 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 এক জায়গায় এসেছে। এক জায়গায় এসে বলছে, এখানে খিচুড়ি রান্না করে খাই, খিচুড়ি রান্না করে খাই, আজ রাত কাটিয়ে দিই, কালকে ঘরের দিকে যাবে বলে এখন খিচুড়ি রান্না হয়েছে। দিয়ে ওরা বসে আছে, অনেকগুলো ঘি ঢেলে দিল। অনেকগুলো ঘি ঢেলে দেওয়ার পর এইবার একজন চালাক, সে বলছে, আমার বাবু বংশে বাদশা ছিল, আমি একটু ঘিটি বেশি খাই, সে তার বলে যাচ্ছে। আর একজন বলছে, আমার ঘরে দুজন বাদশা ছিল, আমিও তার থেকেও একটু আমি ঘি বেশি খাই। আবার একজন বলছে। তখন আর একজন যে ছিল বলে, এত সব তোমার বাদশা একজন, তার বাদশা দুজন, তার বাদশা তিনজন, এ তো বড় মন্দ নয়, ঘিটা ঢেলে দিতে তো বেশ যে যারা আঙুল দিয়ে দাগ দিয়ে দিচ্ছে। তখন ডাক দিয়ে দিতে, তখন ওই সে লোকটা লাস্টের বন্ধু বলছে, থামো সব ঘেটে দিই বলে সব একসঙ্গে ঘি আর খিচুড়ি সব একসঙ্গে করে চারজনে ভাগ করে খেল ওই বন্ধু। আজকে এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্ত থাকবে তো? হ্যাঁ, আর কি আছে কুলটা দেখ দেখি। আমি কানা নই। হ্যাঁ হ্যাঁ, এটা বলবো। বলো। সত্যবাবু আবার এসেছেন। মাসিমাকে কেমন আছো? মহাজন, বলছে, তুমি কেমন আছো? সত্যবাবু জিজ্ঞেস করছে। ও আচ্ছা। সত্যবাবু বলছেন, তুমি কেমন আছো, উত্তর দাও। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি বাবা, তোমরা ভালো থাকো। বলছে, গল্প শুনতে খুব ভালো লাগছে, কিন্তু ডিউটির মধ্যে আছে তো, তাই শুনতে একটু অসুবিধে হচ্ছে, বুঝেছো? তুমি প্রতিদিন তোমার গল্প শুনি। সে বলছে যে দোতলাটা খুব নোংরা হয়েছে। কি বলছো, গল্প শুরু করো? কানাই, হ্যাঁ কানাই, আমি কানা। কানা নই, কানা নই। নাও, দোতলাটা খুব অপরিষ্কার হয়েছে, এবারে দোতলাটা পরিষ্কার করা হবে। তা বলেছে যে সে কানা নই এটা ঠিকই, কিন্তু বসতে 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 একজন খানা পিনায় যাচ্ছে, সে তার বেশ সুন্দর দাড়ি, ও কি করেছে, দোতলার ঝাঁটোয়াগুলো নিয়ে ও দাড়িতে ফেলে, পান পিক নিয়ে ফেলে দিয়েছে, তারপরে ওইগুলো নিয়ে এসে ফেলে। তখন বলে, বাহ রে বাহ, এ তো বড় মন্দ করেনি, এর কি চোখ নেই? সে বলছে, আমি কানা নই, আমার চোখ আছে, আমি কানা নই। না চোখ আছে তো তা আমার দাড়িতে পান পিক পড়লো করে করে? আচ্ছা, আমি ফেলেছি ধপধপে দাড়ি, ওতে থুতুটা ফেলে দিতে ডকডকে লাল হয়ে গেল। এইবার এইবার লোকের বাড়ি যাবে, সুন্দর বলবে, ও বাবা, খুব রহস্য, আমি কানা নই। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরে হ্যাঁ তা আছে। রবীন্দ্রচন্দ্র রয় এসেছেন, অনেক মানুষ আপনারা এসেছেন, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা এইভাবে মার পাশে থাকেন বলে মা গল্প পড়তে উৎসাহ। এরপরে নতুন বই মেয়ে এনে দিয়েছে, এটা আর একবার হবে, দিলে নতুন বই খুলবো, নতুন বই বলা হবে। খুব সুন্দর বলছেন।
ঠিক আছে, আপনারা এইভাবে মার কাছে থাকুন। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। এইভাবে থাকলেই মা ইচ্ছা, মা 100 পর্ব দিয়ে লাইভ করবে, তাহলে নিশ্চয়ই করতে পারবে আশা করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ খ্রিসমাস, শুভ বড়দিন। মিশ্র সুতেষ্ণা এসছে, রিঙ্কুর মেয়ে এসছে, রিঙ্কুর মেয়ে। রিঙ্কুর মেয়ে? হ্যাঁ, আমাদের ও পপি নিয়ে এসছে বোধহয়। হ্যাঁ, পপি নিয়ে এসছে। না, পপি এসেছিল আগে, এখন রিঙ্কুর মেয়ে এসছে। ওর নামটা যেন কি? তোরা সবাই ভালো থাকিস। আজকের গল্প এখানে শেষ। পরের সোমবার আবার আসা হবে যদি মার শরীর ভালো থাকে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থাকবেন। আজকের এই পর্যন্ত রাখছি। মহুয়া সরকার এসছে, মহুয়া সরকার গুরু এসছে। সবাই শুভ বড়দিনের শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। সবাই ভালো থাকুন।